586 নম্বর পর্বের প্রচারের পর আমাদের সাথে যোগাযোগ করেন তার স্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি অতিথির স্ত্রীর কাছে। তার সাথে কথা বলতে 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 তার প্রতি আমার একটু ভালো লাগা কাজ করছে, তারও আমার প্রতি ভালো লাগা কাজ করছে। পরে আমরা সিদ্ধান্ত নিছি যে দেখা করতে গেছি। পরে তখনই মনে হয়েছে যে না, যে আমার তার সাথে যাওয়া উচিত, এই জন্য আমি গেছি। হ্যাঁ, মানুষ ভুল করতে পারে, স্বাভাবিক যে আমি ভুল করছি। ফ্যামিলিকে পরে বুঝাইছি, বুঝানোর পর তারপরে আমার ফ্যামিলি আমাকে উঠাইয়া দিছে। আমি অনেক লড়াই করছি আমার ফ্যামিলির সাথে, কিন্তু উনি কিন্তু করে নাই। হ্যাঁ, উনি আমাকে খুব সহজে পাইছে। আমি তাকে সবসময় সাপোর্ট করছি। হ্যাঁ, উনি যে আমাকে এত অত্যাচার করছে। হ্যাঁ, প্রথম হয়েছে কি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম উনি কিন্তু তখন আমার গায়ে হাত তুলতে পারতো না, তখন কিন্তু আমাকে 2-3টা থাপ্পড় দিত। তারপর মানে এরকম আর কি, জানি না হঠাৎ করে কি হইতো, রাত বিরাত 2টা-2:30টার দিকে আসতো, কি জানি চোখগুলো অনেক লাল হয়ে থাকতো। আমি বুঝতাম না, উনি এমনিতে আমাকে মারতো, কিন্তু আমি বুঝতাম না যে কি জন্য, মানে কোনো কারণ ছাড়াই। আমি এটা বুঝতামই না যে কেন, বা আমি তখন অনেক ভয় পাইতাম, কারণ আমার ফ্যামিলি এমন ছিল, কখনো আমার গায়ে কিন্তু কখনো হাত তুলে নাই। ঘুমানোর পর সকালবেলা উঠলে আবার ঠিক হয়ে যেত, কিন্তু কি বলতো, মানে বলতেছে যে কই কিছু না, মনে থাকতো না, এরকম আর কি। এরকম তো হওয়ার কথা না, মানে সবসময় এরকম চিন্তা থাকতাম যে কেন এরকম করে, মানে প্রত্যেকটা দিনই এমন করতো আর কি। আপনার স্ত্রী বলছিলেন এবং সন্দেহ পোষণ করছিলেন যে আপনি কোনো ধরনের ড্রাগস বা কোনো কিছুর সাথে জড়িত আছেন কিনা। আমি বাংলাদেশে একটা ব্যবসা করি। আমার ফেসবুকে পেজ আছে 40,000-এর মতন আমার ফলোয়ার, যারা মূলত আমার কাস্টমার। সারা বাংলাদেশে আমার প্রোডাক্ট যায়। আমার আন্ডারে প্রায় 7 থেকে 8 জন কর্মচারী আছে। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আসলে ছেলেদের কোনো একটা দোষ পাইলেই মনে করে যে তারা ড্রাগস নেয়। তো আমি জোর গলায় দাবি করে বলতে পারি এটাই, যে যদি বিন্দু পরিমাণ যদি কোনো ড্রাগস রিলেটিভ কোনো কিছু যদি আমার ভিতরে পায়, তাহলে তাদের দেওয়া যত অভিযোগ সব আমি মাথা পেতে নিব। দরকার হলে আপনার স্টুডিও থেকে আমাকে নিয়ে চলেন, আমার ব্লাড টেস্ট করেন, আমার কর্মচারীদেরকে জিজ্ঞেস করেন, অথবা আমার ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করেন আমার ভিতরে এরকম কোনো আচরণবিধি তারা লক্ষ্য করে কি না। এখানে আমাকে দেখলে মনে হবে আপনাদের যে আমি রোগা। আমি আসলেই শুকাই গেছি। আমার ওয়াইফের সাথে আমার ঝামেলা দ্বন্দ্ব চলাকালীন আমি মানসিক প্রেসারে পড়ে যাই, মানসিক টেনশনে। শারীরিক অবস্থা এমন হয়ে গেছে যে আপনারা আমাকে ভুল ভাবতে পারেন যে আমি ড্রাগস নেই, কিন্তু এটাই সত্য যে আমি মানসিকভাবে বিধ্বস্ত, যার কারণে এই অবস্থা। আর উনি রাত্রেবেলা আসতো, 2:30-3টার দিকে এরকম আসতো, আসে হঠাৎ মানে চোখ তো কেমন হয়ে থাকতো, চুল সব এলোমেলো হয়ে থাকতো, আর কেমন জানি হয়ে থাকতো। তারপর সকালবেলা উঠলে ওনার আর কিছু মনে থাকতো না, যে মানে কি হয়তো জানি না। এখন নেশা করে, আমি নিজের চোখে তো আর দেখি নাই ভাই, আমি কিভাবে বলবো নেশা করে না কি, কিন্তু ওনার চোখগুলো অনেক লাল হয়ে থাকতো, আর ওনার হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। এত মানে মারধর করতো, সমস্যাটা কি নিয়ে হতো আমি জানি না, হঠাৎ করে ওনার মার সাথে কথা বলতো, পরে উনি আমার গায়ের উপর হাত করতো। বুঝতাম না যে উনি কি বিচার দিত বা কি, কোনো কিছু আমি বুঝতাম। এগুলো এরকম করতো যে তারপর আমি কিন্তু মাইনা নিতাম সবকিছু। আমি করতেছি যাক, ঠিক হয়ে যাবে, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, এরকম মনে করতাম। অনেক মারতো, এত মারতো যে কি করতো, একদম মারতে মারতে আপনার হচ্ছে এই যে চার্জার প্যান দিয়ে আমাকে অনেক জোরে মারছিল। পুরো চার্জার প্যানটা ভেঙে তছনছ হয়ে গেছিল। তো তারপর থেকে মানে শুরু হয়েছে ওনার, মানে ওনাকে আমি চিনতে পারতাম যে উনি এরকম কেন হয়ে গেছে। তারপর 2 দিন বাদ দিয়ে প্রত্যেকটা দিন এরকম মারতো। যাকে এরকম করতে করতে মানে আমি কখনো আমার মা বাবাকে এগুলো কখনো বলি না, কারণ আমি নিজে ইচ্ছাতে বিয়ে করছি, আমি কখনো বলি নাই। আপনি তো শুনছিলেন, উনি বলছিলেন যে আপনি প্রচুর পরিমাণ মারধর করি এবং যখন তখন রাত করে বাসায় ফিরতেন এবং প্রচুর পরিমাণ মারধর করতেন। রাত করে বাসায় আসি, এটারও কারণ হচ্ছে ব্যবসায়িক কাজে। আমি ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, এটা সত্য কথা। আমি বাসায় একটু দেরি করে ফিরতাম। মারধর বলতে স্বামী স্ত্রীর ভিতরে অনেক ঝামেলা হয়। তার মানে এই না যে আপনি কাউকে শারীরিকভাবে আঘাত করবেন। মারধর, শারীরিক নির্যাতন, যেটা সে বলছে তার কথায় যে আমি তাকে মারধর করতাম, সেটা চড়থাপ্পড় হতো, ধাক্কা দিতাম, অথবা রাগ করে আমি বাইরে যেতাম, সে আমাকে জোর করত, কোনো কথা নিয়ে সে আমাকে বাধ্য করত, যার কারণে হয়তো আমি রাগ করে তাকে আমিও চড়থাপ্পড় দিতাম, সেও আমাকে চড়থাপ্পড় দিত। সব সময় তাকে প্রচুর মারধরের মধ্যে রাখতেন, যখন তখন বিনা কারণে মারধর করতেন। এটা কি সত্য? আসলে এটা বেমানান। কোনো কারণ ছাড়াই কোনো মানুষ কাউকে মারতে পারে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনার পরিবার থেকে হয়তো তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করতো, আপনি সেটা যাচাই বাছাই না করে তার গায়ে হাত তুলতেন, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, আমার পরিবার যথেষ্ট পরিমাণ সাপোর্ট তাকে নিয়ে করছেন, এবং যখনই গ্যাঞ্জাম হয়তো আমার মা আমাকে নিয়ে যাইতেন, আমাকে সরাই দিতেন যাতে গ্যাঞ্জামটা না হয়। এখন যখন সম্পর্কটা খারাপ দিকে চলে যায় একটা মানুষ, তখন সে নানা রকম ব্লেম দিবে, এটাই স্বাভাবিক।
মারধর করছি, আমি বারণ তো করিনি। আমি তো আপনার সাথে প্রথমেই বলেছি, হ্যাঁ আমি তার বাড়ি থাকাকালীন আমি তার গায়ে হাত তুলেছি। আর তাকে মারার একটা থাবড় দেওয়ার পরে দ্বিতীয় থাবড় দেওয়ার ইচ্ছা আমি কখনো দেখিনি। যে অমানবিক আচরণ যে আমি তার সাথে করবো এরকম পরিস্থিতি ছিল না, কারণ তার একটা ছোট বেবি ছিল, বেবিটা তার কোলেই থাকতো। তো একটা বাচ্চা কোলে থাকা অবস্থায় তাকে কিভাবে মারধর করা যায়? উনি খালি সন্দেহ করতো যে ও ঢাকা গেলে তখন বলে যে আমাদের বাড়িতে এই আসে কেন ওই আসে কেন, এগুলো নিয়ে আমার আম্মুর সাথে ঝগড়া করতো। তো ঝগড়া করতে এরকম হতো যে মাঝে মধ্যে কি করতো, আয়সা বলতে এই আসছে কেন ওই আসছে কেন, হুদাই মানে না জেনে শুনে শুধু শুধু গায়ের উপর হাত তুলতো, অনেক সন্দেহ করতো অতিরিক্ত। কিন্তু আমি তারপরেও মেনে নিছি যে থাক, আমার একটা ফার্স্ট ছিল এই জন্য হয়তো এরকম করে, থাক কোনো সমস্যা নাই, এরকম ভাবতাম যে থাক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। স্ত্রী বলি বা প্রাক্তন স্ত্রী বলি, উনি আর একটা অভিযোগ বারবার করছিলেন যে আপনি সব সময় প্রচন্ড পরিমাণে সন্দেহ করতেন। আসলে সন্দেহের বিষয়টা হচ্ছে পুরুষদের একটা নেচার। সন্দেহ পুরুষদের জীবনে একটা হালাল এবং অধিকার। তার স্ত্রীকে সে ভালোবাসে বিদায় সন্দেহ করে। যেখানে সন্দেহ নেই সেখানে ভালোবাসা নেই। আমি আমার স্ত্রীকে অসম্ভব লেভেলে ভালোবাসি, যার কারণে তাকে সেভ করি, সন্দেহ করি। এটা আমার ভালোবাসা এবং এটা আমার ব্যক্তিত্ব। তার মানে এই নয় যে আমি তাকে সবসময় সন্দেহ করি, তবে সন্দেহ কিছু কিছু কারণে হয়। তাই বলে আমার মাথা খারাপ হয়নি যে আমি তাকে নিয়ে সবসময় আমি সন্দেহ করেই যাব এরকমটা না। এগুলো করতে করতে এমন পর্যায়ে গেছে, পর আমার মা বাবারা সিদ্ধান্ত নিল কি যে আচ্ছা ঠিক আছে তাহলে বিদেশ পাঠিয়ে দিই, একজন আরেকজনের প্রতি টান থাকবে, যেহেতু এগুলা করে সামনাসামনি থাকলে মারধর করে সব ঠিক হয়ে যাবে। আমার আব্বু তো আজকে 35 বছর বিদেশ করতেছে এখানে, আমার আব্বু তাকে বিনা খরচ তার থেকে কোনো টাকা পয়সা নেয় নাই, তাকে এমনিতে বিদেশ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে এখানে ওইখানে কাজ দিচ্ছে। ও মাসে পরে 1 মাসও থাকতে পারে নাই প্রথম। আর আমার বাবা অনেক চেষ্টা করছে, ওনাকে 2টা বাইক কিনে দিচ্ছে, উনি কি করছে বিক্রি করে বলতেছে যে ওইটা নাকি চুরি হয়ে গেছে, 2টা বাইক নাকি চুরি হয়ে গেছে, এটা বলছে সৌদি আরবে, সৌদিতে। হ্যাঁ সৌদিতে। তারপর আপনার ফোন কিনে দিছে 1100 রিয়াল দিয়ে, হ্যাঁ ওইটা আপনার 500 রিয়ালে বিক্রি করে দিছে ফোন। এই একটা অবস্থা, মানে ওনাকে নিয়ে আমার আব্বু যাতে অবস্থা। তারপরে আমার আব্বু চেষ্টা করছে, আমার আব্বু বলতেছে ধৈর্য ধর সবকিছু ঠিক হয়ে যাবে। সে আমারে বলতেছে না আমি থাকবো না, তোর আব্বা এমন, তোর আব্বা এই সেইগুলা বলে পরে আমিও থাক বলতেছি থাক, ওনার বিদেশে হবে না, আব্বুরে বুঝায় আনছি। আমার বাবা যে ওনার কাছে এখন পর্যন্ত প্রায় 6 লাখ টাকার মতো খরচ করছে। তার বাবা আপনাকে যখন দুইবার সৌদি আরব নিয়ে যায়, বাইক কিনে দিয়েছিল সৌদি আরবে 2বার। হ্যাঁ, এটা সত্য কথা। এবং 2বারই আপনি বাইকটা বিক্রি করে দিয়েছেন এবং বলেছেন যে বাইক চুরি হয়ে গেছে। ব্যাপারটা কি সত্য? হ্যাঁ, বাইক আমি 2টা কিনছি, আমার শ্বশুরে কিনে দিয়েছেন 1250 রিয়াল। প্রথম বাইকটা তো ভাই চুরি হয়েই যায়। পরের বাইকটা আমি কিনেছিলাম, আমার বাবা 50,000 টাকা বাংলা টাকায় আমাকে সৌদিতে পাঠান। বাইকটার সম্পূর্ণ টাকা আমি পে করি, এটা সত্য কথা। আমার শ্বশুর তখন 400 রিয়াল এক্সট্রা পে করে। সেই বাইকটা কি করেছিলেন? তারপরে বাইকটা আমি দেশে আসার উদ্দেশ্যে বিক্রি করে দিই, যেটা সোজা কথা। এটা একদমই মিথ্যা কথা যে আমি প্রথম বাইকটা আমি বিক্রি করি। ভাই কসম আল্লাহর, আমি প্রথম বাইকটা চুরি হয়ে যায়। ইনফ্যাক্ট আমার শ্বশুরকে আমি এটা এই বিষয়ে অবগত রাখি। আপনার শ্বশুর উনি যথেষ্ট চেষ্টা করেছেন আপনাকে স্ট্যাবলিশ করার জন্য, আপনার ক্যারিয়ার প্রতিষ্ঠিত করার জন্য, এবং 2বার আপনার শ্বশুর তার নিজের টাকায় আপনাকে সৌদি আরব নিয়ে গেছিলেন। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এখানে বিষয়টা বলবো, প্রথমত আমার শ্বশুর সাথে কথা হয় যে বাবা আমি বিদেশ আসতে গেলে কত টাকা লাগবে। সে বলে যে বাবা আপনি 2,80,000 টাকা দিলে হবে, বাকিটা আমি দেবো। আমি 2,80,000 টাকা পে করি। এটার কোনো ডকুমেন্টস আছে? আসলে ক্যাশ টাকা এখানে ডকুমেন্টস তখন জামাই শ্বশুরের ভিতরে। আপনার শ্বশুর তো তখন বিদেশে ছিল, আপনি তো ক্যাশ টাকা কিভাবে দিলেন? আপনি তো ব্যাংকের আমি তো মাধ্যমে এজেন্সির পাঠিয়েছেন। মাধ্যমে দিয়েছি। ওই এজেন্সিকে যে টাকা দিয়েছেন সেখানে তো একটা রিসিপ্ট দেওয়া না হতো। না, এরকম কোনো রিসিপ্ট না। আপনার শ্বশুর তো অবশ্যই টাকা দিয়ে সহযোগিতা করেছে। 1,60,000 টাকার অবদান আছে প্রথম পারপাসে। আর পরের বার 10,500 রিয়াল। মানে আপনার পিছনে খরচ হয়েছে আপনাকে নিয়ে যাওয়া নিয়ে আসার পিছনে। এবং এটাও সত্য যে আপনার শ্বশুর বিভিন্ন সময় আপনার শখ সাধ পূরণ করার জন্য, মোবাইল কেনার জন্য, বিভিন্ন কাজের জন্য আপনাকে খরচ দিত মাঝে মাঝে। বিভিন্ন পারপাসে আমার পিছনে যে টাকাগুলো খরচ করছেন এটা তার মেয়েকে দিচ্ছেন। তার মেয়ে হচ্ছে আপনাকে মোবাইল কিনে দেয় নাই? সৌদিতে থাকাকালীন। হ্যাঁ হ্যাঁ, ওটা কি তার মেয়েকে দিয়েছিল মোবাইলটা? আমাকে দিয়েছিল কাজের পারপাসে। আর আমার যে স্বর্ণ গহনা সবকিছু কিন্তু আমি রেখে আসছি, আমি কিচ্ছু নিয়ে আসি নাই। আর ওনাদের স্বর্ণ গহনা কিছু নিয়ে আসি না, শুধু একটা নাকফুল আমার নাকে, এটাই শুধু নিয়ে আসছি। আমি ওইটাও দিয়ে দিব ও যদি ওনাদের দরকার হয়। উনি যে এত কিছু করছে, আমি কিন্তু বলতেছি যে থাক, ওনাদের নামে যে মামলা দিব, ওনারা মামলাও তুলতে পারবো না, ওই টাকাও কিন্তু ওনাদের নাই। এই যে উনি যে এতগুলো কথা বলছে যে উনি আমাকে খালি 2-3টা থাপ্পড় দিছে, 2-3টা থাপ্পড় দিলে কি মানুষ সংসার ছেড়ে দেয়? একটা ছেলে আছে, সংসার ছেড়ে দেয় মানুষ? আসলে এগুলা ভেবে দেখবেন। আসলে আমি মনে করি যে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি,
আমার পক্ষে আর সম্ভব না, এই জন্য আমি ডিভোর্সটা দিয়ে দিচ্ছি। আমাদের ফ্যামিলি তারপরে বলছে যে তুমি আরেকবার ভেবে দেখতে পারো। আমি বলছি যে না বাবা, আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমি অনেক চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করছেন। কারণ আমার মত এখন আমার মতে তো আমার ছেলের কথা তো আমার ভাবতে হবে। আমার ছেলের জন্য আমার যদি নিজে চাকরি করে খাওয়া লাগে, আমি চাকরি করে পর্যন্ত আমি খাবো আমার ছেলের জন্য, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই ফ্যামিলিতে আমার ছেলে জীবনও মানুষ হবে না, আর আমিও নিজেও ভালো থাকতে পারবো না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা প্রোগ্রামটা প্রচার করার সময়, প্রতিটা প্রোগ্রামে প্রচার করার সময় বিশেষ করে এই সমস্ত পরিস্থিতিতে অনেক নেগেটিভ ব্যাপার আমরা কিন্তু অ্যাভয়েড করি, যেগুলো আমরা প্রচার করি না, প্রচার করতে চাইও না, যেগুলো প্রচার করলে দুইজনের মধ্যে আরো সম্পর্ক খারাপ হবে, পরিস্থিতির অবনতি হবে, এই ব্যাপারগুলো আমরা আসলে অ্যাভয়েড করে যাই। তো প্রথমে যখন আমরা এই অতিথির সাক্ষাৎকারটা নিয়েছি, সেখান থেকে অনেক কিছুই আমরা ফেলে দিতে বাধ্য হয়েছিলাম, সেখানে বিতর্কিত কিছু প্রশ্ন উত্তর ছিল। তো পরবর্তীতে আমাদের সাথে যখন তার স্ত্রী যোগাযোগ করে, উনি ওনার মন্তব্য যেগুলো বলেছেন সেগুলো আমাদের কাছে মনে হয়েছে এগুলো প্রচার করা উচিত, এবং উনিও এটা অধিকার রাখেন। আমাদের যেটা শেষ কথা বলার সেটা হচ্ছে, আমরা সব সময় চাই, আমরা কেন, সমাজের প্রত্যেকটা মানুষই চাই যে একটা সংসার, সেখানে যদি সহিংসতার কোনো ব্যাপার না থাকে, সেই সংসারটা কন্টিনিউ করুক, সেই সংসারটা অ্যাডজাস্ট করে ভালো মতো চলুক, এটা সবাই চাইবে। এইটা আমরাও চেয়েছি, বাট বাচ্চাটার জন্য আমাদের খারাপ লাগছে। সবচেয়ে বেশি কষ্ট হয়তো সেই ছোট্ট শিশুটির, যে এখনো বোঝে না বড়দের এই জটিল সম্পর্কের গল্প। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে যায়, সংসার টিকিয়ে রাখা নাকি আলাদা হয়ে যাওয়া। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের নিজেদের বিবেক, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ চিন্তার উপরই নির্ভর করছে। আমরা চাইবো তারা যেন ঠান্ডা মাথায় ভাবেন, বিশেষ করে তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, কারণ একটা শিশুর জন্য মা বাবা দুজনই খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, এই ধরনের অবস্থায় কিভাবে সমাধান খোঁজা যেতে পারে? আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।